আপনি ব্যবহার করবেন, তাই না? আমাদের তো যে আরবান ডিজাইন, হাউজিং, কস্ট, ক্লাইমেট ডিজাইন, এটার উপর বই আছে। সেম তথ্যগুলো কিন্তু আমাদের আবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যে বইগুলো, সেম থিওরি গুলো আছে, যেমন ইন্টেরিয়র ডিজাইন আছে। আমরা কিন্তু এই বিষয়টাও আলোচনা করছি যে ইন্টেরিয়র ডিজাইন থেকে প্রশ্ন আসে। যাদের কাছে বইগুলো আছে কালেক্ট করতে পারেন, আর যারা আমরা ব্যাচেলর করা তাদের আসলে আমাদের যে নোট আছে বা যে রেফারেন্স আছে আমাদের কাছে যা আছে তা থেকে পড়লেও হবে কিন্তু। কম্পিউটার এডেড ড্রাফটিং যারা মূলত সাধারণত 10th গ্রেডের নিচে, তাদের জন্য একটু কাজে লাগতে পারে। হিস্ট্রি অফ আর্কিটেকচার, ইন্টেরিয়র ডিজাইন যে কোনো জায়গা থেকে পড়তে পারেন আপনি। আপনার কাছে বই থাকলে পড়তে পারেন, এই বই থেকেও পড়তে পারেন, বা আপনি কিছু ডেটা অনলাইন থেকে কালেক্ট করে, বা আপনার বাংলাদেশের সামগ্রিক বিষয় বা বাংলা পিডিএফ থেকে কালেক্ট করে আপনি সেই জিনিসটা পড়তে পারেন। আরবান প্ল্যানিং এর বই আছে, বা আমাদের আরবান প্ল্যানিং পড়ানো হয়েছে, আমাদেরও বই ছিল, 9 গ্রেডের বই ছিল, এবং কি ডিপ্লোমারও বই আছে, ওয়ার্কিং ড্রয়িং উইথ ক্যাড। এটাও যারা নবম গ্রেডের নিচে পরীক্ষা দিয়ে, পার্সপেক্টিভ ড্রয়িং এন্ড রেন্ডারিং, ত্রিমাত্রিক ড্রয়িং এর কি গুরুত্ব একটা প্রশ্ন দেখছি আমরা, যেহেতু ওখান থেকে এই বই থেকে প্রশ্ন। ইন্টেরিয়র ডিজাইন 2 আছে, গ্রাফিক্স আছে, ইন্টেরিয়র ডিজাইন 1। আমাদের 9 গ্রেডের বই না থাকলেও চলবে। আপনার ধারণাগত বিষয়গুলো দিয়ে আপনি জাস্ট খালি কিভাবে উত্তর করবেন সেই বিষয়টা ধারণা থাকলে হবে। আপনার আপনার কাছে যে ডেটা আছে বা যে লেকচার শিট আছে সেটা থেকে পড়লেও হবে। আর্কিটেকচারাল ডিজাইন যে বিষয়ে, স্কুল ডিজাইন, কলেজ ডিজাইন কিভাবে করতে হবে, এগুলা ইন্টেরিয়র ওয়ার্কিং বই। এই যে অ্যাকুস্টিক্স এর উপর একটা বই আছে, এয়ার কন্ডিশনিং অ্যাকুস্টিক্স এর উপরে। এই ধরনের প্রশ্ন আমরা একটা দেখলাম আসছে। এআইডিটি প্রফেশনাল প্র্যাকটিস, অর্থাৎ কোড অফ ইথিক্স, যেটা আইবি একটা বই আছে, সেই বইটা আমাদের লাগবে। আইএবি, হ্যাঁ, বা যারা ডিপ 9 গ্রেডে তাদের এই বইটা হলেও হবে। আর্কিটেকচারাল ডিজাইন, অর্থাৎ আমরা ডিজাইনের যে পার্টটা, ল্যান্ডস্কেপ ডিজাইন বই আছে, বা আমরা যারা ব্যাচেলর তাদেরও জন্য কিন্তু আমাদের বই দরকার নেই, আমরা ধারণাগত বিষয়গুলো কিছু প্র্যাকটিস করলেই হবে। কনস্ট্রাকশন প্রসেস, এখানে যেমন আমরা কিছু কনস্ট্রাকশন প্রসেস প্রশ্ন দেখলাম, এখান থেকে এগুলো উত্তর করা সম্ভব। বিল্ডিং এবং ফিনিশ মেটেরিয়ালস, ব্যাচেলরেরও বই ছিল, ডিপ্লোমারও বই আছে। ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, আর্কিটেকচার, এটা সবার জন্য প্রযোজ্য। এই যে বিল্ডিং করা, ইমারত নির্মাণ বিধিমালা, এগুলো তো সবার জন্য একই বই, হ্যাঁ। তো এই যে বইগুলো আছে, এগুলা বইয়ের ভিতরে আমরা যে টপিকস গুলা যেগুলা বের করলাম, সেগুলো থেকে আমরা ডেটা নিতে পারি। যে বই থেকে প্রশ্ন হবে এরকম কিছু না, আমরা এখান থেকে তথ্যগুলা কালেক্ট করতে পারবো আর কি, যাদের কাছে আছে। আর যাদের কাছে নাই, এটাকে ক্রয় করাবে ওরকম দরকার নাই, আপনি অনলাইনে কিছু তথ্য পেয়ে যাবেন। তারপরে যে বিষয়টা আছে, এই যে কাট মার্ক ও পাস মার্ক, যে এই বিষয়টা আপনি কিভাবে দেবেন, এখন আপনাকে কিন্তু সবকিছু পড়তে হবে না, সবকিছু জানারও দরকার নেই পরীক্ষার জন্য। যেমন এমসিকিউ তে যদি আপনি 100 মার্কের পরীক্ষা হয়, পিএসসি তে 55 পাইলেই আপনি পাস করবেন। 200 মার্কের হলে 110। তাহলে আপনাকে কি সবকিছু উত্তর করার দরকার আছে? না, সবকিছু উত্তর করার দরকার নাই। কারণ আমি যখন একটা প্রশ্ন ভুল করব, বলা আছে 0.5 মার্কস আমার কাটা যাবে। আসলে কি 0.5 মার্কস কাটা যায়? না। আপনি যদি ভালোভাবে ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন, যে একটা প্রশ্ন ভুল করা মানে হচ্ছে 1.5 মার্কস কাটা যাওয়া। তার মানে সবকিছু উত্তর করতে যাবেন কিসের জন্য? আর সবকিছু পড়বেনই বা কিসের জন্য? আমার প্রশ্ন হচ্ছে এটা। রিস্ক নেওয়ার দরকার আছে? কোনো দরকার নাই। কিরকম? মনে করেন 50টা প্রশ্ন আছে, আমি একটা 50টা প্রশ্ন উত্তর করলাম, একটা ভুল করলাম। একটা ভুল করলে আমার কত গেল? থাকে আর 49টা প্রশ্ন, তাই না? তা ভুল গেল 0.5, তাহলে আমার কত মার্কস কাটা গেল এখানে? 1.5 মার্ক। হিসাব করে দেখেন আপনি। তো এই জন্য আপনাকে চিন্তা করতে হবে যে আপনি সবকিছু উত্তর করবেন কিনা। আর রিটেনের জন্য যে বিষয়টা আছে, রিটেন হচ্ছে আপনার সর্বোচ্চ চাকরি পাওয়ার জন্য নিশ্চয়তার একটা বিষয়। আপনি রিটেন যত ভালো করবেন, ভাইবা হচ্ছে জাস্ট একটা স্টেজ, সময়, জাস্ট একটা অবস্থা। ভাইভাতে আপনি একটা এভারেজ মার্কস পাবেন। ভাইভাতে কিছু বিষয় আছে যেগুলো আপনি মেনটেন করলে আপনার আর কোনো প্রবলেম হবে না। ভাইভাটা এটা একটা কোনো মাধ্যম বা ইয়া না যে আপনার চাকরিটা পাওয়ার জন্য ভাইভা ভালো হতে হবে। মনে করেন ভাইভাতে 10টা প্রশ্ন করছে, আপনি 5টা প্রশ্ন পারলেও আপনার জন্য আপনার চাকরিটা হয়ে যেতে পারে। এখানে এটা ফ্যাক্টর না যে আপনি প্রশ্নের উত্তর দিতে পারছেন না, এটা একটা সিচুয়েশন, জাস্ট আপনি কিভাবে হ্যান্ডেল করছেন সেটা দেখবে শুধু।
রিটেনের মার্কসটা হচ্ছে সবচেয়ে বেটার, অতএব রিটেন পরীক্ষা সবচেয়ে ভালোভাবে দিতে হবে। এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনি কিভাবে লিখবেন, কতটুকু লিখবেন, কয় লাইন লিখবেন, কি কি চিত্র দিবেন, আপনাকে আগে থেকে সিলেক্টেড হবে এবং কোন প্রশ্নটা আপনি আগে লিখবেন। নন ডিপার্টমেন্ট যেহেতু আরো বিষয়গুলো আছে, বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান, এটা আপনি কিভাবে উত্তর করবেন, কতটুকু উত্তর করবেন, হ্যাঁ, উত্তরের ধরনগুলো আপনাকে জানতে হবে। যেমন আহ সোজা সোজা একটা উত্তর দেই, যেমন এরকম যে জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম তারিখ কত, অনেকে লিখবে যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম তারিখ কত, বা অনেকে লিখবে এরকম ছোট করে তারিখটা শুরু, তাই না, শুধু তারিখ লিখবে। হুম। এখন কি তাহলে কি যে এই 2 লাইন লিখলো সে বেশি মার্কস পাবে, না যে শুধু তারিখ লিখে সে বেশি মার্কস পাবে? মার্কস সবাই সমানই পাবে, কিন্তু যে বেশি লিখছে সে মার্ক সবগুলো প্রশ্ন উত্তর করতে পারবে না, তার মানে সে কম, তার মার্কস কমে যাবে। তো এই জন্য কিছু ক্রাইটেরিয়া আছে, যেমন বাংলা ব্যাকরণের ক্ষেত্রে 10 ধরনের প্রশ্ন আছে, আপনি কি আগে রচনা লিখবেন, নাকি আগে আপনি পত্র লিখবেন, না আগে আপনি বাংলা ব্যাকরণের প্রশ্নগুলো উত্তর করবেন, সেই বিষয়গুলো সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। এই জন্য আপনাকে এই যে মডেল টেস্ট এবং প্রশ্ন অনুশীলন করতে হবে পরীক্ষার সময়। পরীক্ষার আগের সপ্তাহে আপনি এক সপ্তাহে এত বিশাল সিলেবাস কিভাবে শেষ করবেন, এটা সম্পর্কে কিন্তু আপনাকে আগে থেকে ধারণা থাকতে হবে, প্ল্যান থাকতে হবে। আপনি প্রশ্নগুলো কিভাবে লিখে রাখবেন, রিভাইজ দেওয়ার সময় কোনগুলো রিভাইজ দিবেন, কিভাবে রিভাইজ দিবেন, এগুলো একটা প্রসিডিউরের মধ্যে দিয়ে আপনাকে কিন্তু যেতে হবে। আচ্ছা, তারপরে আমরা যেটা দেখবো যে আমাদের যে জব সেক্টর আছে ভাই একটা এটা। প্রশ্ন ছিল। হ্যাঁ, হ্যাঁ। ভাই যে এই